সিদ্ধান্ত নেবে। 20 থেকে 300 টাকা মজুরি করার যে দাবি, সেই দাবিটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আমরা তারে মানি না, যেহেতু আমরা কিরকম সে কিরকম মা সন্তানের বেদনা বুঝে না চলবে না মালিক পাকার দাল বাহানা, চলবে না মালিক পাকার দাল বাহানা, চলবে না জালো রে জালো আগুন জালো। 168 বছর যে জায়গায় আমাদের চা বাগান অতিবাহিত হচ্ছে, সেই জায়গাতে যদি 1 টাকা করে আমাদেরকে মজুরি বুট দিত, তাহলে 168 টাকা আজকে আমরা মজুরি পাইতাম। এই আন্দোলনটা কিসের জন্য হলো? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে যে চা শ্রমিকরা অসহায়ের মতো না খেয়ে না পরে বাচ্চা কাচ্চাকে না খেয়ে হলো আজকে যে আন্দোলনে এসেছে, এটা আসলে একটা ভাবার বিষয় আছে। ভাবনাটার বিষয় এই জায়গাতেই চা বাগানের মালিকরা বলে এক কথা কিন্তু করে আরেক কথা। অনেক সময় অনেক রকমের কথাবার্তা আসে মালিকদের পক্ষ থেকে, অনেক কিছু দিবার দিচ্ছি এরকমের আশ্বাস, কিন্তু আসলে প্রকৃতপক্ষে মালিকরা সেগুলো পূরণ করে না। সরকারের সাথে তো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের সরকারের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো মালিকের সাথে। আজকে আমাদের মজুরির যে বিষয়টা নিয়ে আজকে যে আমরা আন্দোলন করছি, এটা আসলে একটা করুণ, একটা দুঃখজনক বিষয় যে বর্তমান যে বাজার দ্রব্যমূল্য এই সমস্ত কিছু মিলায় আমাদের নেতারা হয়তো এগ্রিমেন্টে যাওয়ার গেছিল, মালিক পক্ষরা তাদেরকে কোনো কিছু ইয়ে করে নাই, যার জন্য আমাদেরকে বলছে আমরা এই আন্দোলনে আছি। এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের যারা যে নেতৃবৃন্দ আছে, ওই নেতৃবৃন্দুর আজকে সবাই আমরা যারা নিরীহ চা শ্রমিক আছি, আমরা সাধারণ যারা চা শ্রমিক আছে, আমাদেরকে মাঠে লেলিয়ে দিয়ে এখন ওনারা উদাও হয়ে গেছে। জানি না কিসের কারণে, ওই মালিক পক্ষের কোনো এই লুভে, টাকার লুভে নাকি কোন কারণে যে তারা এখন যে উদাও হয়ে গেছে, এখন এইটা আমরা নিজেরাও এটা খোঁজ করে পাচ্ছি না। কিন্তু এখানে যে আন্দোলনটাকে এখনো পর্যন্ত যারা যে স্থানীয় পঞ্চায়েত যারা আছে, ওনাদের মাধ্যমে সাধারণ মানুষ একটা ভরসার তাগিদে আজকের এই আন্দোলনের জায়গাটাকে ধরে রাখছে। তৃণমূল চা শ্রমিকের থেকে যখন আজকে আন্দোলনটা এই রাজপথে চলে এসেছে, তখন যে বিষয়টা জানতে পারছি যে আমাদের ঘরের বাবদ, আমরা যে ঘরে বসবাস করি সেই ঘর বাবদ বলে 76 টাকা কাটা হয়। কিন্তু আপনারা দেখবেন সেই 76 টাকা তো ওনারা দিয়েছে যে একবারে আমাদেরকে যে ঘরটি দিয়েছে সেই ঘরের জন্য 76 টাকা দেওয়া হয় প্রতিদিন একজন শ্রমিকের কাছ থেকে। এর মধ্যে আবার এখানে একটা কলমে বলা হয়েছে যে ওনারা যে আমাদের ঘরে পরবর্তী একটা ঘর রিফারিং করতে লাগে, যে পরবর্তী মেরামত করতে লাগে, সেই মেরামত বাবদ ওনারা একটা খরচও লিখছে। আর কোম্পানি কি কয় যে সব কিছু শ্রমিকের বহন আমরা করি। কি করে? যদি আজকে কোম্পানি বহন সব কিছু করতো, আজকে আমরা এই ভাঙা ঘরটা থাকতো, এই পরিবেশ আমরা থাকতাম। আমাদের গর্ভকালীন যে সুবিধা দিতে আছে তারা তো আমরা পাই না, সেটা তাদের গর্ভকালীন ছুটিটা দেয় 6 মাস আর আমাদের দেয় 4 মাস। তাদের কি বেদনা বেশি আর আমাদের কি কম? গর্ভবতী মহিলা নিয়ে গেলে পরে সরকারি হাসপাতাল নেই গিয়া আমরা টাকা লাগে 10,000 20,000 টাকা আমরা নিজে গাছ থেকে ঋণ করি, ধার করি আমরা এই টাকা করি, সুদে নিই না, ঋণ করি না, ঘরে কোনো বাড়ি ভিটা জমি বিক্রি করি আমার ওই গর্ভবতী মহিলারে আমরা যত্ন করি। কোম্পানি কত 1,000 টাকা দিই মাত্র। আপনারা দেখেন এখানে আমার শ্রম যে আইন আছে, সেই শ্রম আইনে বলা হয়েছে যদি কোনো জায়গায় 800 শ্রমিক থাকে সেখানে একজন MBBS ডাক্তারের প্রয়োজন। আমরা এখানে আমার মূলত এই আমাদের এই যে বাগানগুলো আছে এখানে 7,000-এর মতো শ্রমিক আছে। আমরা স্থায়ী কর্মরত, স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিক সহ সেখানে মনে করেন 30,000-এরও বেশি হবে অস্থায়ী শ্রমিক সহ, যারা কোনো না কোনো চা বাগানের সাথে জড়িত আছেন। অনেক মাস 3 মাসের জন্য ওনারা কাজ করে, 6 মাসের জন্য ওনারা কাজ করে, এইভাবে করে কাজ করে দেখবেন। কিন্তু আপনি গিয়ে দেখেন শুধু একটি মাত্র MBBS ডাক্তার দ্বারা তো পরিচালিত হচ্ছে এতগুলা বাগান।
আমার সংসারে অনেক কষ্ট হয়। এই যে আমি জানো কি বলবো তোমরাকে, আমি এই সেদিনকে একটা থাল বিক্রি করে আমি চাল আনি করে আমার বাচ্চাটাকে আমি খাওয়াইছি। এই যে আমাকে কেউ নিবে বসতিয়ে কাজে, তাহলে আমি কি করে চলবো? 120 টাকা আমাদের মজুরি, তাহলে 120 টাকা মজুরি, চালের পাল্লা হলো 50 টাকা। হ্যাঁ, তা মনে করো সারা সপ্তাহ আমাদের তলব আছে 800 থেকে তো আমাদের বাগানে কিছু কত ধরনের কাটাকুটি আছে, তো 700 পাই, 600 পাই। 600 মনে করো আমার তো সংসারের মাঝে 10 কেজি চাল লাগে, 3 বেলা খাইতে লাগে। এই 10 কেজি চালে মনে করো নিয়ে কত বাঁচবো টাকা? এটাই কি আমি সবজি বাজার করবো না আমার বাচ্চা কাচ্চাকে আমি স্কুলের বেতন দিব না, কারেন্টের বিল আছে কারেন্টের বিল দিব না, আমি খাবো? এই খিচুড়িটা এটা হচ্ছে যেমন ভাত যে আছে, এই ভাতটাকে যেমন মনে করেন ভাতটা আমরা সিদ্ধ করলাম, সিদ্ধ করার পরে এখানে কোনো কিন্তু ডাইল নাই, কোনো এখানে নাই, ডাইল নাই, কোনো ধনিয়া নাই, কোনো কিছু নাই, শুধু একমাত্র হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, জাস্ট এটা মানে একটু রং আর কি, এটা একটু রং সাজলো এটা। আর ওই যে আবার এরকম যখন হবে তখন মনে করেন ওই একটু তেল, 2 কোয়া রসুন একটু হিট দিলাম, যখন একটু মার থাকবে তখন এটার মাঝে দিয়ে একটু লাড়া দিয়ে জাস্ট একটু রং করলাম। এটা আমাদের খিচুড়ি, এটা আমি অনেক দিন খাইছি, এটা আসলে বলার না। যাই হোক, এখন এগুলা অনেক জিনিসটা এখন এই আর কি সব মিলাই এই বাস্তবতার উপরে আজকের এই প্রেক্ষাপটে আজকের এই আন্দোলন। মালিকরাকে দেখতে অন্যরকম, আমরা দেখতে অন্যরকম, এই আর কি মালিকদের দাসত্বের জীবন ভাবেই চলছে। জানি না কবে যে যিনি সৃষ্টিকর্তা আছে উনি কবে সহায়তার এখান থেকে আমরা বাইরে করে আসতে পারবো, এটা হচ্ছে দেখার বিষয়।